বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর টুম্পা, পল্লবী দেবী ও রবি একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। টুম্পা তার বাবার দেওয়া সোনার গয়না বিক্রি করে ও বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং 1 মাসের দোকানের সামগ্রী কেনে। দুপুরে রান্নাবান্নার পর তারা তিনজনে একসঙ্গে খেতে বসে। এমন সময় সুপ্রিয়া দেবী বলেন, এভাবে একদিন আমার সংসার ভেঙে তছনছ হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। যে মানুষটার জন্য আমি সারা জীবন দিয়ে দিলাম, নিজের কথা না ভেবে তার সংসার সাজিয়ে ছেলে মেয়েদের মানুষ করলাম, তো ছোট ছোট প্রয়োজন পূরণ করলাম, আজ তার কাছে আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম। সে এক মুহূর্তে সময় না নিয়ে আমাকে তার জীবন আর বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই বলে সুপ্রিয়া দেবী কান্নাকাটি শুরু করে। তখন রবি বলে, মা, তুমি বারবার বাবার কথা মনে করে কেন নিজেকে কষ্ট দাও? বাবা তো আমাদেরকে পর করেই দিয়েছে, সে তো আমাদের কথা ভাবে না। আমরা কেন শুধু শুধু ভেবে কষ্ট পাবো? হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে। বাবা আপনার সাথ ছেড়ে দিয়েছেন তো কি হয়েছে? আমরা তো আপনার সঙ্গেই আছি। আমরা তো আপনারই পরিবার, বলুন। সে তো নিশ্চয়ই মা, তোমরা আমার পরিবার। বিশেষ করে তুমি তুমি আমার নিজের মেয়ের থেকেও বেশি। আমার নিজের মেয়েরা তো একবারও আমার খোঁজ নিল না। তারা সবকিছু জেনে শুনে একবারের জন্য আমাকে আশ্রয় দেবার কথাও বললো না। মা, আপনি আজকে একটা প্রমিস করুন। আপনি ওদের কথা ভেবে আর কখনোই কষ্ট পাবেন না। আর আজকের পর থেকে দুঃখ কষ্ট যা হবে আমরা সব হাসি মুখে সহ্য করে নেব। কিন্তু মা, তুমি যে এক এক করে তোমার সোনার গয়নাগুলো বিক্রি করে দিচ্ছ, এতে করে আমার খুবই খারাপ লাগছে। তাছাড়া এভাবে কতদিনই বা চলবে? জানি না উপরওয়ালা আমাদের ভাগ্যে কি রেখেছেন। মা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। একে আপনার শরীর ভালো নেই, এত চিন্তা আপনার শরীরের জন্য আরো ক্ষতিকর হতে পারে। এভাবে রবি এবং টুম্পা তাকে অনেক সান্ত্বনা দেয়। 2-3 দিন পর টুম্পা সুপ্রিয়া দেবীর কাছে এসে বলে, মা, মা, আপনি কোথায়? এই তো মা, কি হয়েছে বলো? তোমাকে দেখে তো খুব আনন্দিত বলে মনে হচ্ছে। দেখুন না মা, একটা স্কুলে আমি চাকরি পেয়ে গেছি। কাল থেকেই আমার জয়েনিং। আরে বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু তুমি এই অবস্থায় চাকরি করতে পারবে তো? হ্যাঁ মা, আমার চাকরি করতে কোনো কষ্ট হবে না। ওই স্কুলের হেডমিস্ট্রেস খুবই ভালো। উনি আমার অবস্থা দেখে বাচ্চা না হওয়া পর্যন্ত খুব অল্পই ক্লাস করতে বলেছেন। তাছাড়া স্কুলে লিফটও আছে, আমার কোনো সমস্যা হবে না। তাহলে তো খুবই ভালো। যাক, চিন্তা একটু দূর হলো। আমার ছেলেটা অনেক চেষ্টা করেছে চাকরি বাকরি খোঁজার। ও যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না মা। মা, আপনি শুধু শুধু কেন চিন্তা করছেন বলুন তো? আমার কোনোই অসুবিধা হবে না, আমি ঠিক চাকরি করে নিতে পারবো। সুপ্রিয়া দেবী কিছুক্ষণ পর তিনি একটু স্থির হয়ে টুম্পাকে বলেন, চিন্তা তো এখন তোমার জন্যই হয় মা। তুমি গর্ভবতী, এই সময় তোমার ভালো মন্দ খাওয়া উচিত, মন ভালো রাখা উচিত। সেই সব না করে তুমি আমার জন্য এখানে এসে উঠেছো। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না মা, একদিন উপরওয়ালা তোমার এই কষ্টের ফল নিশ্চয়ই দেবেন। তুমি খুব সুখী হবে। শাশুড়ির মার কথা শুনে টুম্পার চোখে জল চলে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে। এভাবেই সুখে দুঃখে তাদের দিন কাটছিল। এদিকে তারা বাড়ি ছাড়ার পরেই অতনুবাবু মল্লিকাকে বিয়ে করে সে বাড়িতে নিয়ে আসেন এবং আনন্দের দিন কাটাতে থাকেন। কয়েকদিন পর রুমা ও ঝুমা পল্লবী ও অতনুবাবুর সঙ্গে দেখা করতে তাদের বাড়ি আসে। তাদেরকে দেখে পল্লবী বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন? তোমার মা, দাদা, বৌদি তারা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তোমরা এখানে কি করতে এসেছো? পল্লবীর কথা শুনে রুমা ঝুমা একটু থতমত খেয়ে যায়। আসলে তারা ভেবেছিল পল্লবী তাদেরকে দেখে খুব খুশি হবে এবং তাদের আপ্যায়ন করবে, কিন্তু এ ধরনের কথা শুনে তারা অবাক হয়ে যায় এবং রুমা বলে, আন্টি, মা দাদা চলে গেছে তো কি হয়েছে? আমাদের বাবা তো আছেন, আমরা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। ও তাই নাকি? তো তোমরা তোমাদের বাবাকে খুবই ভালোবাসো দেখছি। তার টানটা শুধু বাবার প্রতি না বাবার সম্পত্তির প্রতি রয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? এটা আমাদের বাবার বাড়ি, আমরা এখানে যখন খুশি আসতে পারি। আর তাছাড়া আমরা আপনাকে জবাবদিহি করতে যাবই বা কেন? শোনো, তোমাদের বাবা এখানে নেই, যখন থাকবেন তখন তোমরা এসে কথা বলে নিও। তাছাড়া আমি একটু বাইরে বেরোবো, এখন তোমরা এসো। এইভাবেই পল্লবী তাদের দুই বোনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রুমা ও ঝুমা পল্লবীর ব্যবহারে খুবই অপমানিত বোধ করে। এমন সময় ঝুমা বলে, দিদি, আমরা তো এনাকে খুব ভালো ভাবতাম, কিন্তু এই মহিলা তো খুব ডেঞ্জারাস। আমাদেরকে কেমন তাড়িয়ে দিল দেখলে? হ্যাঁ, সেটাই তো দেখলাম। খুব বেশি সাহস এই মহিলার। আমার বাবার বাড়ি, সম্পত্তিতে তো আমাদের অধিকার আগে। আমি আজকেই বাবার সঙ্গে কথা বলবো আর এই মহিলাকে মজা দেখাবো। এদিকে রুমা ও ঝুমাকে তাড়িয়ে দেওয়ার পর পল্লবী মনে মনে বলে, এই দুটো মেয়ে তো খুবই চালাক। এরা বাবার সম্পত্তির লোভে তাদের মাকে ছেড়ে বাবার সাথ দিয়েছে এবং এই কারণেই এখানে এসেছিল। কিন্তু আমি তো কখনোই এরকম হতে দেব না। এত কষ্ট করে পাওয়া এই বাড়ির সম্পত্তি সবকিছুই মেটার ভোগে আমি তো যেতে দেব না। ওরা কিছু করার আগে আমাকে কিছু না কিছু করতে হবে,
যাই হোক করে অতনুর কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে করে নিতে হবে। এরপর সন্ধ্যাবেলা অতনু যখন বাড়ি ফিরে আসে তখন পল্লবী তার ফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে ঝুমার নাম্বার ব্লক করে দেয়। এরপর রুমা ও ঝুমা ফোনে তার বাবার সঙ্গে কথা বলতে পারে না। এদিকে একদিন সন্ধ্যাবেলা রবি বাড়ি ফিরে এসে সুপ্রিয়া দেবীকে বলে, মা, আজকে একটা খুশির খবর আছে। আমি আমার বন্ধুর কোম্পানিতে সুপারভাইজারের চাকরি পেয়ে গেছি, আর সেখানে আমাদের ফ্ল্যাটও দিচ্ছে। আরে বাহ, এ তো খুবই আনন্দের কথা। যাক, এবার তাহলে আমরা একটু সুখের মুখ দেখতে পাবো, আর বৌমাকেও এত আর কষ্ট করতে হবে না, আর আমাদের বাড়ি ভাড়াটাও বেঁচে যাবে। মা, টুম্পা, তোমরা ওখানে গিয়ে থাকবে তো? আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তোমরা এমনিতেই অনেক কষ্ট করেছো। উপরওয়ালার আশীর্বাদে আমাদের পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। আজ আমি অনেক খুশি। আমার ছেলে নিজের আর নিজের পরিবারের দায়িত্ব নিতে শিখে গেছে। এতদিন পর ও রোজগারই হয়েছে। আশীর্বাদ করি যেন সারা জীবন এই আনন্দ তোরা উপভোগ করতে পারিস। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই টুম্পার একটি ছেলে হয় এবং তাদের বাড়িতে আনন্দের জোয়ার উঠে আসে। রবি ছেলের অন্নপ্রাশনে বড় করে অনুষ্ঠান করে ও তার বোনেদেরও খবর দেয়। অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে রুমা ও ঝুমা সেদিন তাদের বাড়িতে আসে। সুপ্রিয়া দেবীকে দেখে তারা বলে, মা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? কতদিন পর তোমাকে দেখলাম। আমি খুবই ভালো আছি মা। তোরা তো আমার একবারও খোঁজ নিলি না। বাবার সম্পত্তি দেখে বাবা সাইডেই হয়ে গেলি। তবে এ নিয়ে আমার কোনো দুঃক্ষেপ বা আক্ষেপ কিছুই নেই। আমার ছেলে বৌমা আমাকে অনেক সুখে রেখেছে। ঈশ্বরের কৃপায় এখানে আমার কোনো কিছুরই অভাব নেই। আমি আগের থেকে অনেক ভালো আর শান্তিতে আছি। দাদা তো দেখছি অনেক বড় লোক হয়ে গেছে। ছেলের অন্নপ্রাশনে এত বড় অনুষ্ঠান করেছে, এত লোক নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, আমার ছেলে সত্যি অনেক বড় লোক হয়ে গেছে। আমরা একসময় যা হারিয়েছি তার ডবল ফিরে পেয়েছি। উপরওয়ালা আমাদেরকে অনেক দিয়েছেন। তা তোদের কি খবর? তোরা কেমন আছিস? আমরা ঠিকঠাকই আছি মা, তবে বাবা অনেক বদলে গেছে। এখন আর ও বাড়িতে আমাদের প্রবেশ করার কোনো অধিকারই নেই। এমনকি বাবা আমাদের ফোনও ধরে না। সে কি? তোদের বাবা তো তোদের খুব আপন ছিল। সে তোদের আদর্শ ছিল। তোরা তার জন্য আমাকে পর করে দিলি, আর সে তোদের সাথেই এমন করলো। এমন সময় রবিও সেখানে আসে এবং বলে, এসব কি শুনছি? বাবা তোদের সঙ্গে এরকম করতে পারলো? আর তোদের ফেভারিট পল্লবী আন্টি, সে তাকে কিছু বললো না? সে কি বলবে? সেই তো আসল গন্ডগোলের মূল। সে আমাদের অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদেরকে কত কি শুনিয়েছে জানো? আমরা নাকি বাবার সম্পত্তির লোভে সেখানে গিয়েছিলাম। এবার তো বুঝতে পেরেছিস তোরা কত ভুল ছিলিস। তোরা মাকে সঙ্গে না নিয়ে ওই লোভী মহিলাকে বেশি ভরসা করতিস। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছিস তো যে কত বড় ভুল কাজ করেছিস। হ্যাঁ দাদা, আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি। আমরা আমাদের মাকে অনেক অপমান করেছি। আমাদের মায়ের সরলতাকে আমরা ব্যাকডেটেড বলেছি। আমরা খুব লজ্জিত দাদা। আমরা যা অন্যায় করেছি মায়ের প্রতি, তার কোনো ক্ষমাই হয় না। আমরা পাপিষ্ঠ। উপরওয়ালা আমাদেরকে এই ভুলের জন্য কখনোই ক্ষমা করবেন না। মা, তুমি যদি পারো তাহলে তোমার এই কুসন্তানদেরকে ক্ষমা করে দিও। এরপর রুমাল ঝুমা তাদের মায়ের কাছে বসে বসে কাঁদতে থাকে। তাদের অনুতপ্ত দেখে সুপ্রিয়া দেবী তাদের মাথায় হাত রাখেন। এমন সময় টুম্পা সেখানে আসে এবং বলে, আরে দিদি, তোমরা এসেছো? আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরাই বাবুকে কোলে নিয়ে থাকো, মা বাবুর মুখে ভাত দেবেন। টুম্পার কথা শুনে তারা কাঁদতে কাঁদতে তার কাছে আসে এবং তার কোল থেকে ছেলেটিকে নিয়ে বলে, বৌদি, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাকে অনেক উল্টোপাল্টা করে কথাও বলেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও না। আমরা আমাদের পুরানো কথা ভেবে খুব লজ্জা পাই, খুব খারাপ লাগে আমাদের। আরে দিদি, এভাবে বলছো কেন? যা হওয়ার হয়ে গেছে। তোমরা যখন সবকিছুই ভুলে গেছো তখন আমারও তোমাদের প্রতি আর কোনো অভিমান নেই। এবার চলো অনুষ্ঠান শুরু করা যাক, অনেক দেরি হয়ে গেছে যে। এভাবেই সেদিন ধুমধাম করে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অন্যদিকে অতনুবাবু তার কর্মফল ভোগ করতে শুরু করে। পল্লবী অতনুবাবুকে বুঝিয়ে সুঝিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। সম্পত্তি পাওয়ার পর সে আর অতনুবাবুকে কোনোই গুরুত্ব দেয় না। নিজের ইচ্ছা মতো বাইরে যেত এবং বাড়ি ফিরত। একদিন অতনুবাবু খুবই অসুস্থ ছিলেন। এমন সময় পল্লবী সেজেগুজে বাইরে বের হচ্ছিল। তাকে দেখে অতনুবাবু বলেন, এই কি, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না আমি অসুস্থ? তুমি আমাকে এখানে এইরকম ভাবে ফেলে রেখে চলে যাচ্ছ? ওফ, আমি কোথাও ফিরে যাচ্ছি না। আমার এক ফ্রেন্ডের বার্থডে আছে, তাই আমি বার্থডে পার্টিতে যাচ্ছি। মাত্র 2-1 ঘন্টার ব্যাপার। এইটুকু সময় নিশ্চয়ই তুমি মারা যাবে না। তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আমার শরীর এত অসুস্থ, তা সত্ত্বেও তুমি বার্থডে পার্টিতে এনজয় করার জন্য চলে যাবে? এই চুপ করো তো, তোমার বয়স হয়েছে, শরীর অসুস্থ হবেই। তাহলে কি আমি প্রত্যেকদিন তোমার মুখের কাছে বসে থাকবো? আমার লাইফের সব সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু তোমার জন্য ত্যাগ করে দিতে হবে? আমি তোমাকে চিনতে ভুল করেছি পল্লবী। সুপ্রিয়া আমাকে বারবারই বলতো তুমি আমাকে নয় আমার টাকাকে ভালোবাসো। টাকার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। আজ আমার থেকে সবকিছু নিয়ে তুমি আমাকে নিঃস্ব করে পুরো ছেড়েছো।
ও বাবা, এখন তাহলে তোমার প্রিয়তম স্ত্রীর কথা মনে পড়েছে? তা সে যখন তোমার এতই প্রিয়, তাহলে তার কাছে গিয়ে থাকতে পারো তো। এভাবে আমার কাঁধে ঝুলে আছো কেন? তুমি গেলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস পাই। চুপ করো, একদম অভদ্র মেয়ে কোথাকার। তোমার জন্যই আমি তাকে আজ ছেড়ে দিয়েছি। আজ আমি জানি না কি মুখ নিয়ে তার কাছে যাব। তবে তুমি একটা কথা ভালোভাবে মনে করে রেখো, তুমি এইভাবে মানুষকে ঠকিয়ে সবকিছু নিয়ে কোনোদিনই সুখী হতে পারবে না। এ কথা শোনার পর পল্লবী রেগে গিয়ে জোরে দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে তার বন্ধুদের সঙ্গে লেট নাইট পর্যন্ত পার্টি করে। এদিকে অতনুবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কোনো রকম ভাবে উঠে একটি কাগজ ও কলম নেন এবং তাতে একটি নোট লিখে সেটিকে তার বালিশের তলায় রাখেন। কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি মারা যান। রাতে বাড়ি ফিরে এসে সবকিছু দেখে পল্লবী ভয় পেয়ে যায় এবং সেই বাড়ি থেকে বেরিয়ে একটি বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। পরের দিন সকালবেলা পুলিশ সেখানে এসে হাজির হয় এবং বাড়ির তদন্ত চালায়। পুলিশ বালিশের তলা থেকে সেই নোটটি নেয়, যাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমার দ্বিতীয় স্ত্রী পল্লবী দায়ী। সে আমাকে ঠকিয়ে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। আমার এই সম্পত্তির ওপর কেবলমাত্র আমার প্রথম স্ত্রী সুপ্রিয়ার অধিকার আছে। পুলিশ এই নোটটি পেয়ে পল্লবীর খোঁজ লাগায় এবং তাকে তার বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করে জেলে বন্দি করে। এভাবেই পল্লবী তার লোভের শাস্তি পায়। অন্যদিকে সুপ্রিয়া দেবী এবং তার সন্তানরা আবার সবকিছু ফিরে পায়। বৈশাখী দেবী তখন একাই বাড়িতে ছিল আর সে এক মনে বসে বসে বই পড়ছিল। ঠিক সেই সময় তাদের সদর দরজার বেল বাজার আওয়াজ পায়। এরপর সে মনে মনে ভাবে, দূর বাবা, এই সবে দুধওয়ালাকে পাঠিয়ে এসে বসলাম, এখন কি জানি আবারও কে এসে জ্বালাচ্ছে। এই দাঁড়াও, আসছি। আমি এখন শুনতে পাচ্ছি, আমি কানে কালা নয়। এই মারি, এবারে কি হবে? এখন মা এসে দরজা খুলবে আর আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলবে। আর হয়তো মা বুঝেও যাবে যে তুমি আমার বউ। তখন আমি কি বলবো? আরে রাজেশ, চিন্তা করো না, আই এম হ্যান্ডেল দিস। এনিওয়ে, তুমি এমন করে ভয় পাচ্ছ যেন এটা তোমার বাড়ি নয়। হ্যাঁ, সে আমি মানছি, কিন্তু এখন তুমি জানো না, আমরা যেটাকে সোজা দেখি মা সেটাকে উল্টো করেই দেখেন। এখন ঈশ্বরই জানেন যে আমাদের কি হবে। যেখানে মা আমাদের এখানের মেয়েদেরই খুঁত বের করেন, সেখানে তো তুমি বিদেশি। আসলে রাজেশ ছিল বৈশাখী দেবীর ছোট ছেলে, যে কিনা বিশাখাপত্তনমে একটি জাহাজ ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করত। আর কাজের সূত্রে তার এনআরআই মেয়ে অর্থাৎ মারিকে পছন্দ হয়েছিল এবং তাই সে আজ কাউকে না জানিয়ে মারিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। আর সেজন্য হয়তো সে মনে মনে ভয় পাচ্ছিল। ঠিক সেই সময় বৈশাখী দেবী এসে দরজা খোলে। সে রাজেশকে দেখে বলে, হ্যাঁ রে ছাগল, তুই কাল রাতে কোথায় ছিলিস? বাড়িতে এসেও কি তোর মায়ের সঙ্গে কিছুক্ষণ থাকতে মন যায় না? তুই তো জানিস যে তোর দাদা বৌদিরাও বাড়িতে থাকে না, এখন তো আমি একাই বাড়িতে থাকি। এ আপনি কে বলছেন আন্টি? দাদা বৌদি থাকে না মানে? এখন আপনি ওনাদেরকে তাড়িয়ে দেননি তো? না মানে রাজেশ বলছিল আপনি খুবই ঠিক। এই রাজেশ, এই মেয়েটা কে রে যে লাগান বইয়ের বিদেশিদের মতন বাংলা বলছে আর ও কথায় কথায় ইংরেজিও ঝাড়ছে? ও, তুমি মারির কথা বলছো? ওর নাম মারি, আর তোমার আন্দাজ ভুল নয় মা, কারণ ও সত্যি সত্যিই বিদেশি, মানে জার্মানি থেকে। আর ও আমার বউ। কি বউ? তাহলে হয়তো আমার ছোট ছেলে নিশ্চয়ই করে বড় জায়গাতে দান মেরেছে, যেখানে আমি শুনেছি বিদেশি ভিখিরিরাও নাকি কোটিপতি হয়। এখন নিশ্চয়ই বড় বৌমার থেকেও এদের টাকা বেশি হবে। এই মনে করে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। তার হঠাৎই এরকম ব্যবহার দেখে রাজেশ রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল এবং সে বুঝে উঠতে পারছিল না তার মা তাদের সঙ্গে কি করতে চলেছে। কিন্তু বৈশাখী দেবী আলাদাই কিছু ভেবেছিল, তাই সে খুশি মনে সমস্ত নিয়ম মেনেই তার নতুন বৌমাকে ঘরের মধ্যে তোলে ও সে বাড়িতে গিয়ে বলে, এই যে বৌমা, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার রুম সাজিয়ে রেখে এসেছি। আর বাবা রাজেশ, তুই আমার ঘরে আয়। বৈশাখী দেবী এভাবে বললে তখন রাজেশ তার পিছন পিছন যায় এবং তখন বৈশাখী দেবী রাজেশকে বলে, তা বাবা রাজেশ, তোর বিদেশি বউ সঙ্গে করে কি কি নিয়ে এলো? মানে যদিও উলফাল জিনিসপত্র দেখতে পাচ্ছি না, তা বক্সে সোনা হিরে দিয়েছে নাকি? না মা, তুমি যেটা ভাবছো সেটা মোটেও নয়। আসলে ওরা বিদেশে থাকলেও ওরা খুবই গরিব। কি গরিব মানে? হায় রে হায় ঈশ্বর, এ তো দেখছি আমারই পোড়া কপাল। কোথায় ভাবলাম বিদেশি বৌমাদের অনেক টাকা আছে, তা না, আমার ছেলে একটা ভিখিরিকে ধরে নিয়ে এসেছে। বৈশাখী দেবী এভাবেই বলে তখন লোক দেখানি কান্নাকাটি করতে থাকে
আসলে বৈশাখী দেবী প্রথম থেকেই লোভী প্রকৃতির মানুষ ছিল। এর আগে বৈশাখী দেবী তার দুই ছেলে সন্টু ও রাজেশকে নিয়ে বসবাস করত। কয়েক বছর আগে বৈশাখী দেবী লোভের বশে পড়ে তার বড় ছেলের ধনী বাড়িতে বিয়ে করিয়েছিল এবং বড় বৌমা সুজাতা আসার পর তাকে তার ভুলের জন্য পস্তাতেও হচ্ছিল। বিয়ের পরের দিন সকালে, বৌমা, ও বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো, আজ তোমার প্রথম রান্না, তাই তোমাকে আমাদের সকলের জন্য রান্না করতে হবে। কে রান্না? নো ওয়ে, আমি ওসব রান্না করতে পারবো না। বাবার বাড়িতে থাকায় আমি কখনো রান্না করিনি। এখন আপনার কি লাগবে বলুন, আমি অনলাইনে অর্ডার করছি। কি অনলাইনে অর্ডার করবে মানে? কেন, তুমি কি রান্না বান্না একেবারেই জানো না নাকি? এই সন্টু শোন, তোর বউ কি বলছে, এ নাকি এখন বাড়ির খাবারও বাইরে থেকে কিনে খাবে। মা, তুমি প্লিজ আমাকে এ বিষয় নিয়ে কিছুই বলো না। এখন তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করেছি। এখন ও কি পারবে আর কি পারবে না সেটা তুমিই বুঝে নাও। হ্যাঁ, কিন্তু বাবা, সারাদিন কাজ করে করে কোমর পিঠ ধরে যায়। এখন বউ এনেও যদি আমার কাজ না কমে, তাহলে বউ এনে কি লাভ বল? এ তো দেখছি নবাবী বউ এনে আমি মুশকিলে পড়েছি। একটা কাজ পারে না, তার উপরে আবার মুখের উপর তর্ক করে। সে আমি কিছুই জানি না, আর আমি ওসব ঝামেলায় পড়তে চাই না। ওকে, এই আমি অফিসে চলে গেলাম। এই বলে সন্টু তখন অফিসে চলে যায়। এরপর বৈশাখী একটু রাগান্বিত মেজাজে সুজাতাকে উদ্দেশ্য করে বলে, এই যে বৌমা, তোমাকে আমি পছন্দ করে নিয়ে এসেছি মানে এই নয় যে তোমাকে রান্না করতে হবে না। এই বাড়িতে থাকতে হলে রান্না করতেই হবে। ও সরি মা, আমি এই বাড়ির রান্নার চাকর নয়। প্রয়োজন আমি এই বাড়িতেই থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এখন আপনি একাই থাকুন আর রান্না করে খান। এই বলে সুজাতা পরের দিন সন্টুকে নিয়ে বাপের বাড়ি চলে যায় এবং সেদিনের পর থেকে বৈশাখী দেবী একাই বাড়িতে ছিল এবং আজ তার ছোট ছেলে রাজেশ বিদেশি বউ নিয়ে বাড়ি এসেছিল। আর সেও দারিদ্র হওয়ায় বৈশাখী দেবী তখন বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন বৈশাখী দেবী নিজের রুমেই বসেছিল। তখন সেখানে মেরি এসে বলে, মা, আজকে কি রান্না হবে? মানে আমি আপনার খাবার সম্পর্কে খুব একটা কিছু জানি না। এমন করে এসে বলছে যেন ও রান্না করবে। খেতে গেলেও আবার নাম জিজ্ঞাসা করা লাগে নাকি? সেই তো আমাকেই রান্না করতে হবে। ও, তুমি রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আসলে আজ ইলিশের পাতুরি আর আলু কপির ডালনা রান্না হবে, আর আমি তো সকালে বাজার থেকে সেটাই কিনে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, তুই এখন তোর বিদেশি বউকে বুড়ো বয়স পর্যন্ত সবকিছুর নাম শেখা। সেই তো সারা জীবন কেটে গেলেও ও কিছু রান্না করা শিখবে না। না মা, আপনি ভুল ভাবছেন। মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। এখন আপনি আমাকে দেখিয়ে দিন, আমি ঠিকই রান্না করে ফেলবো। বাবা, কাক নাকি ময়ূরের পালক লাগিয়ে ময়ূর হয়ে যাবে? তাই এতই যদি রান্না করতে পারবে, গিয়ে নিজেই করো না, তাহলে আমিও খেয়ে দেখি তুমি কতটা যোগ্য। বৈশাখী দেবী এভাবে বললে তখন মেরি সেখান থেকে চলে যায় ও সে গিয়ে রান্না করতে থাকে এবং কিছুক্ষণ পর মেরি রান্না করে খাবারের টেবিলে দেয়। তখন সবাই খেতে বসেছিল এবং সব তরকারি পুড়ে গিয়েছিল। বৈশাখী দেবীর বড় ছেলে সন্টু বলে, এই যে মা, এগুলো কি হয়েছে? তোমার বড় বউ রান্না করতে পারতো না বলে তাকে অনেক কথা শুনিয়েছিলে। এখন তো তোমার বিদেশি বউ সব রান্না পুড়িয়ে ফেলেছে। এখন তোমার বিদেশি বৌমাকে কিছু বলবে না নাকি? হ্যাঁ বলবো। এই যে মেরি, তুমি এটা কি রান্না করেছো? মাছ পুরো পুড়ে গিয়েছে, আর আলু কপি তো গলে গিয়েছে। আর এটা কি, আলুর তরকারি এত কালো কেন? মা, আপনি তো বললেন আলুতে কফি দিতে, আমি সেটাই দিয়েছি। কি কফি দিয়েছো? তোমায় তো কপি দিতে বলেছি, মানে ফুলকপি, যাকে ইংরেজিতে কলিফ্লাওয়ার বলে, বুঝেছো? হে ঈশ্বরে, কি বউ দিয়েছো! বলি এক আর শোনে আর এক। এই বলে বৈশাখী দেবী রাগ দেখিয়ে না খেয়ে সেখান থেকে চলে যায় ও সে সেদিনের পর থেকে কথায় কথায় মেরিকে কথা শোনাতো। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। এমনই একদিন বৈশাখী দেবী সন্টুকে বলে, সন্টু, সুজাতা অনেকদিন হলো বাপের বাড়ি গিয়েছে, ওকে ওখান থেকে নিয়ে আয়। কয়েকদিন পরে এই বাড়িতে অনুষ্ঠান আছে, সেই সময় বাড়িতে বড় বউ না থাকলে লোকে অনেক কথা বলবে। হ্যাঁ মা, সেটা আমিও ভাবছিলাম। তা আমি বরং আজই গিয়ে সুজাতাকে নিয়ে আসি, সেই তো এখানের কেউই রান্না পারে না। এই বলে সন্টু তখন সুজাতাকে সেখান থেকে নিয়ে চলে আসে।
কিন্তু তাতেও বৈশাখী দেবীর সমস্যা শেষ হয় না। তাই সে একদিন সকলকে ডেকে বলে, এই যে তোমরা শোনো, আগামীকাল বাড়িতে কিটি পার্টি আছে। সব অতিথিদের নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। এখন রান্না বান্না কি হবে কি জানি। কেন মা, আপনার ছোট বৌমা রান্না করতে পারে না? ওকে সকলের জন্য বিদেশি পাস্তা বানাতে বলুন। না না, আসলে সেটা ব্যাপার নয়। আমি অনুষ্ঠানের দিন রান্নার জন্য রাঁধুনিকে বলেছি, কিন্তু ওই দিন রাতে কিছু আত্মীয় রয়ে যাবে, তাদের জন্য আলাদা করে রান্না করতে হবে। এখন আমি একা এতজনের রান্না কিভাবে করব? মা, তাহলে রাঁধুনিকেই তো বলে রাতের রান্নাটা করে নিলে হয়, তাই না? সেই তো ও সকালে রান্না করছে, তার সঙ্গে ও রাতের রান্নাটাও করে দেবে। হ্যাঁ, সে আমি এই ব্যাপারে রাঁধুনিকে ফোন করে বলেছিলাম, কিন্তু রাঁধুনির অন্য এক জায়গায় বুকিং আছে, তাই ওটা বাড়িতেই করে নিতে বললো। আর সেই জন্যই তো আমার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। বৈশাখী দেবী এভাবেই বলে মাথা চুলকাতে থাকে এবং তখন তাকে দেখে বেশ চিন্তিত বলেই মনে হচ্ছিল। এরপর ঠিক তখনই তার ছোট বৌমা মেরি বলে, মা, আপনি চিন্তা করবেন না, ওই দিন আমি রান্না করে দেব। এখন আপনি আমার উপর বিশ্বাস রাখুন। কি তোমার উপরে বিশ্বাস? সেদিনের ইলিশ পাতুরি যা হয়েছিল না, এখনো মনে আছে। এই যে মা, এ তোমায় নিশ্চয়ই ফাঁসাবে, তুমি এর উপরে বিশ্বাস করো না। এর আগেও এ আমাদেরকে পোড়া রান্না খাইয়েছে। এখন তুমি দেখবে এর উপরে যদি ভরসা করো তাহলে সকলের সামনেই আমাদেরকে অপমান হতে হবে। না দাদা, আমি এখন আর সেই ভুল করব না। আমি সব রান্না শিখে নিয়েছি, আর তুমি দেখবে সকলেরই আমার রান্না পছন্দ হইবে। এই মারে, তুমি এরকম রিস্ক নিও না। এখন তুমি না পারলে ছেড়ে দাও, আর যদি তুমি না করতে পারো তাহলে সত্যি সত্যি আমরা অনেক বড় বিপদে পড়বো। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমায় একবার সুযোগ দিয়েই দেখো না। মেরির মুখে এরকম কথা শুনে বৈশাখী দেবী তাকে রান্না করতে দেওয়া সিদ্ধান্ত নেয়। এরপর সে তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সন্টু মনে মনে বলে, মা বিদেশি বউয়ের উপরে খুব বেশি বিশ্বাস করছে। মা হয়তো জানে না যে মারি বিদেশে পিৎজা বার্গার ছাড়া কিছুই জানে না। এখন সে আবার নাকি বাঙালি রান্না করবে। হ্যাঁ, এভাবেই সকলে মেরিকে নিয়ে আলাদা আলাদা রকমের মন্তব্য করছিল। এদিকে মেরি তার রান্নার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। ও সে ইউটিউব, গুগলে নানা রকম বাঙালি রান্নার রেসিপি সার্চ করছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রাজেশ যখন রুমে বসেছিল তখনই সেখানে মেরি এসে বলে, হে রাজেশ, তোমরা কুত্তা মানে ঢগ খাও না খেয়ে? কি কুকুর? এই না না, এসব উলফাল তোমায় কে বলেছে? আমরা কি চাইনিজ নাকি যে এসব উলফাল খেতে যাব? আমরা বাঙালি, তাই আমাদের খাবারে বেশিরভাগ মাছের রেসিপিই থাকে। কিন্তু আমি যে শুনলাম বর্দি কাকে যেন ফোন করে বলছে কিটি পার্টিতে কুত্তা হবে। ওহ মারি, ওটা কুত্তা না, ওটা কোপ্তা কারি। যখন খাবারের রেসিপির লিস্ট তৈরি হচ্ছিল তখন আমি ওখানে ছিলাম। তা ওসব বাদ দাও, ওগুলো রাঁধুনি করবে। তুমি এখন ছোটখাটো কিছু একটা বানিয়ে দেবে, ওকে? এই বলে রাজেশ সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায় ও পরের দিন কিটি পার্টির দিন চলে আসে। বৈশাখী দেবী তার বন্ধুদের সঙ্গে বৌমাদের পরিচয় করিয়ে দেয়। এভাবেই সবাই আনন্দের সঙ্গে কিটি পার্টি কাটিয়ে যে যার বাড়ি চলে যায় ও কিছু আত্মীয় থেকে যায়। সেদিন রাত্রিরে মেরি বৈশাখী দেবীর দেওয়া সমস্ত রেসিপি নিজের হাতে তৈরি করে। এরপর আত্মীয়দের ডাইনিং টেবিলে খেতে দেয়। বৈশাখী দেবীর বন্ধু রাধিকা খেতে খেতে বলে, বৈশাখী, তোর বিদেশি বৌমা তো খুব সুন্দর রান্না করেছে। ভাবাই যায় না বিদেশে থাকা সত্ত্বেও বাঙালি রান্না তো ভালো করতে পারে। এখানকার মেয়েরা তো বাঙালি হওয়া সত্ত্বেও বাঙালি ডিশ ভালো করে রান্না করতে পারে না। হ্যাঁ দিদি, আর চিংড়ির ঝোলটা তো আমার মন কেড়ে নিয়েছে, আমায় আরেকটু দাও। এভাবেই সেদিন সকলে মেরির গুণগান করতে থাকে, যেটা শুনে বৈশাখী দেবী তখন তার ভুল বুঝতে পারে ও সে তার ভুলের জন্য মনে মনে পস্তাতে থাকে। এবং সেদিনের পর থেকে বৈশাখী দেবী মেরিকে তার প্রাপ্য সম্মান দেয় এবং এটা দেখে তার বড় বৌমাও তার ভুল বুঝতে পারে ও সে মেরির কাছে রান্নাবান্না শিখতে থাকে, যার ফলে তাদের পরিবারে আর কোনোই সমস্যা থাকে না। আর এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।